ডিসেম্বরের ৮ তারিখ ২০২৪ সাল মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পটে আরও একটি অবিস্মরণীয় ঘটনা ঘটে গেল। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার ২৪ বছরের শাসন পতন হলো পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে। সিরিয়ার রাজধানী দামেস্কের প্রধান শহর হোমসে অভাবনীয় সব দৃশ্যের অবতারণা হচ্ছে, যেটি ঢাকার সাথে অনেকাংশেই মিল আছে। সিরিয়ার রাজধানী তো নয়, সমস্ত সিরিয়া জুড়েই বাশার আল আসাদ এবং তার পিতার যে ভাস্কর্য ছিল সেগুলোকে ঘাড় ধরে নামানো হচ্ছে, রাস্তায় ভাঙচুর করছে। কেউ কেউ সেসব মূর্তির যেসব ভাস্কর্য ছিল সেগুলোর উপরে পা দিয়ে ছবি তুলছে। নানান সংবাদ মাধ্যম বলছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার বাসভবন ত্যাগ করেছেন, অজানার উদ্দেশ্যে গন্তব্য করেছেন। কিছু কিছু খবর বলছে যে তারকে গাম্বিয়ার যেই প্লেন যেটি তাকে বহন করছিল সেটি মাঝপথে ক্র্যাশ হয়ে গিয়েছে উড্ডয়নের অল্প কিছুক্ষণ পরেই। কিন্তু এটি নিয়ে এখনও পর্যন্ত আমি যখন এই আলোচনা করছি নিশ্চিত তথ্য পাওয়া যাচ্ছে না। বিশ্বের কোনো গণমাধ্যম সেই তথ্য দিচ্ছে না আসলে এই প্লেনটা ক্র্যাশড হয়েছে কিনা। তবে বলা হচ্ছে তিনি নিরুদ্দেশ যাত্রা করেছেন, তার শাসনামল শেষ হয়েছে, এটি নিশ্চিত করেছে রয়টার্স এবং সবচেয়ে বড় নিশ্চিত করেছে রাশিয়ান রাষ্ট্রীয় গণমাধ্যম RT। কেন রাশিয়ান গণমাধ্যমের এই সংবাদটি গুরুত্বপূর্ণ সেটি নিশ্চয়ই এখন ব্যাখ্যার দ্বার প্রান্তে আসবে। তবে তার আগে বলে রাখি, বাশার আল আসাদ পতনের পর সিরিয়া কাদের হাতে গেল সেটি একটি যেমন জানার বিষয়, কেন বাশার আল আসাদের পতন হলো সেটিও একটি জানার বিষয়, এবং এই পতনের পেছনে কারা ইন্ধন দিয়েছে, এই পতনের প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের রাজনীতি কোন দিকে রূপ নিবে, এখানে কি যুক্তরাষ্ট্রের প্রাধান্য বিস্তার করবে, প্যালেস্টাইনিদের স্বাধীনতা সংগ্রাম কি হোঁচট খাবে, না ইরানের মাতব্বারি নষ্ট হবে, না সৌদি আরবের মাতব্বারি আরও একটু শক্ত হবে, সেসব নানান হিসাব নিকাশ আছে। সিরিয়া এমন একটি দেশ, দীর্ঘ বছর ধরে এই গৃহযুদ্ধের এতগুলো প্রেক্ষাপট এবং এত বেশি হিসাব নিকাশ এক ছোট্ট বিশ্লেষণে হয়তোবা সমস্ত কিছুর সমস্ত তথ্য একেবারে নিখুঁতভাবে উপস্থাপন করা সম্ভব হবে না। সিরিয়ার এই যে পতন বাশার আল আসাদের, সেটির জন্য দীর্ঘ মাস, বছর কিংবা দশক যুগ একেবারে অনবরতভাবে যে যুদ্ধ চলছিল এমনটা নয়। যুদ্ধ চলছিল সেই 2010 সাল থেকে কিংবা 11 সাল থেকে বাশার আল আসাদকে উৎখাত করার জন্য সিরিয়ার যে বিদ্রোহী গোষ্ঠীগুলো তারা প্রায় 10 বছর বাশার আল আসাদের শাসন ব্যবস্থা দেখার পর একসাথে মাঠে নামে তাকে পতনের জন্য। In recent years, there has been a unification of internal opinions and the establishment of institutional structures within the liberated areas of Syria. This institutionalization included the restructuring within military factions. বাশার আল আসাদ 2000 সালে ক্ষমতা গ্রহণ করেন কার হাত থেকে? তার বাবার হাত থেকে। তার বাবা ছিলেন একজন স্বৈরশাসক। সিরিয়ার যে ঐতিহাসিকভাবে বছরের পর বছর, দশকের পর দশক ধরে যে রাজনৈতিক অচলাবস্থা, সেই রাজনৈতিক অচলাবস্থার প্রেক্ষিতে 1970 সালে তার বাবা সামরিক কর্মকর্তা হিসেবে সিরিয়ার ক্ষমতা গ্রহণ করেন। এরপর থেকে তিনি সিরিয়ার রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তার বাবা মৃত্যুর পর বাশার আল আসাদের বাবার মৃত্যুর পর আসাদ, যে কিনা পশ্চিমে ওয়েস্টার্ন কান্ট্রিতে পড়াশোনা করেছিলেন, তিনি এগিয়ে আসেন। মানুষ আশা করেছিল যে তিনি রাষ্ট্রকে উদারভাবে পরিচালনা করবেন, সমস্ত দল মত নির্বিশেষে সবাইকে সমানভাবে সুযোগ দেবেন। কিন্তু দেখা গেল যে তার বাবার চেয়েও ডাবল স্বৈরশাসকের ভূমিকা অবতীর্ণ হলো বাশার আল আসাদের। কারণও ছিল নিশ্চয়ই, কেননা তিনি ছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের লোক। সংখ্যালঘু কোন অর্থে? সিরিয়ার জনসংখ্যার 80% সুন্নি মুসলিম। আপনি নিশ্চয়ই জানেন যে ইতিহাসে
ইসলামের ইতিহাসে সিরিয়াকে বলা হয় শাম, এবং এই সিরিয়াতেই আমাদের ইসলাম ধর্মের যেসব খিলাফত ছিল, বিশেষ করে ইয়াজিদ এবং তার বাবা মুয়াবিয়ার শাসনামল, এবং সেখানকে কেন্দ্র করে পালমারা, এইসব জায়গাগুলো ঐতিহাসিক ভিত্তি আছে। এগুলো নিয়ে নানান রকম ব্যাখ্যা আছে, কে পক্ষে কে বিপক্ষে সেগুলো ভিন্ন আলোচনা। কিন্তু সিরিয়া অর্থাৎ শামের যেই পালমারা এবং এই শাম দেশের শাসন ব্যবস্থা গত 54টা বছর ধরে একটা পরিবারের অধীন ছিল। সেটা কোন পরিবার? সেটা হলো আসাদ পরিবার। বলাই বাহুল্য, আসাদ গত 2000 সাল থেকে এই পর্যন্ত 24 বছর ক্ষমতায় ছিলেন। তিনি ছিলেন সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ শিয়া সমর্থিত একটি কাস্ট থেকে। এই কাস্টকে বলা হয় আলাওয়াত, সম্ভবত আমার যদি উচ্চারণে ভুল না হয়ে থাকে। এরাও যে পুরোপুরি শিয়া, একেবারে ওপেন শিয়া সম্প্রদায়ের এমনও না, তবে ভাবধারায় শিয়া সম্প্রদায়ের এটা বলা হয়। তো সেই সংখ্যালঘু সম্প্রদায়ের একজন ব্যক্তি সংখ্যাগুরুর ওপর যেই শাসন ব্যবস্থা চালিয়ে রেখেছিলেন গত 24টা বছর ধরে, এবং একনায়কতান্ত্রিকভাবে সিরিয়া শাসন করছিলেন এবং বিদ্রোহী জনগোষ্ঠী কিংবা ভিন্ন মতের জনগোষ্ঠী সবাইকে দমন করছিলেন, এমন অভিযোগ রয়েছে। যদিও বাশার আল আসাদের সমর্থকরা বলেন যে বাশার আল আসাদ সেকুলার রাষ্ট্রপ্রধান ছিলেন এবং রাষ্ট্রকে তিনি আইএস জঙ্গি এবং অন্যদের হাত থেকে রক্ষা করেছেন অনেকবার। কিন্তু সেটি তার আত্মপক্ষ সমর্থনের বক্তব্য, অর্থাৎ তার শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করার জন্য যেসব অভিযান ছিল সেগুলোকেই তিনি এটি নামে অভিহিত করতেন। কিভাবে? 2011 সাল থেকে যখন বাশার আল আসাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়, তার নেতৃত্ব ছিল যুক্তরাষ্ট্রের, ইন্ধন ছিল, এবং অভ্যন্তরীণভাবে নানান রকম বিদ্রোহী গোষ্ঠী সেই জায়গাগুলো দখল করতে সমর্থ হচ্ছিল। Countries in the region, including Turkey, shoulder this burden. We both agree that Assad needs to go. He needs to transfer power to a transitional body. That is the only way that we're going to resolve this crisis. প্রেসিডেন্ট ওবামার শাসনামলের একেবারে শেষের দিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুক্তরাষ্ট্র। তখন প্রেসিডেন্ট ওবামা বারবার বলতেন যে আসাদ মাস্ট গো, অর্থাৎ বাশার আল আসাদকে যেতে হবে। কিন্তু বাশার আল আসাদকে উৎখাত করতে যেয়ে দেখা গেল যে সিরিয়া এবং ইরাকের উত্তর অংশের একটা অংশ জুড়ে যে ইসলামিক স্টেট অর্থাৎ আইএসএ এবং আল কায়দার সমর্থনে যে রাষ্ট্র তৈরি হলো, তাদেরকে যুক্তরাষ্ট্র জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা দেয়। তো বাশার আল আসাদকে উৎখাত করতে যেয়ে দেখা গেল যে আইএসের উত্থান বেড়ে গেল সিরিয়া এবং ইরাকের একটা অংশ জুড়ে। তখন যুক্তরাষ্ট্র আবার পিছু হটে যে আমরা কাদেরকে সহযোগিতা করছি, কারণ আইএস হচ্ছে তাদের দৃষ্টিতে নিষিদ্ধ জনগোষ্ঠী এবং উগ্র মুসলিম সন্ত্রাসী জনগোষ্ঠী হিসেবে তারা নিষিদ্ধ করে। এরপরে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসে, তখন সে বহির্বিশ্বে যুদ্ধবিগ্রহ বন্ধ করা কিংবা সেখানে ফান্ডিং বন্ধ করা, ইন্টারনাল অর্থনীতি চাঙ্গা করা, এইসব নানান বিষয়ে তার ফরেন পলিসির কারণে আস্তে আস্তে সেখান থেকে মনোনিবেশ গুটিয়ে নেয়। এই গুটিয়ে নেওয়ার প্রেক্ষিতে দৃশ্যপটে হাজির হয় ইরান এবং রাশিয়া। ভ্লাদিমির পুতিন তখন একের পর এক বম্ব ব্লাডার দিয়ে বম্বিং করে আইএসের যেসব ঘাঁটি সেগুলো ধ্বংস করে দেয়, এবং এটাতে যোগ দেয় ইরান, কেননা ইরানের শিয়া সম্প্রদায়ের সমর্থনপুষ্ট রাষ্ট্র ব্যবস্থাপনা পরিচালনা করছিলেন বাশার আল আসাদ। এরপরে আমরা অনেক দিন যাবৎ এই সিরিয়া সম্পর্কে খুব বেশি আপডেট পাই না এই কারণে যে বাশার আল আসাদ সে যাত্রায় 2014-15 সালের যাত্রায় দেশকে রক্ষা করেছিলেন রাশিয়ার সহযোগিতায়, ইরানের সহযোগিতায়, এবং হেজবুল্লাহ লেবাননের যে বিদ্রোহী গোষ্ঠী ইরান সমর্থিত তাদের সহযোগিতায় একটা বিশাল অংশ তিনি নিয়ন্ত্রণ করতেন। কিন্তু বিদ্রোহীদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি একেবারে সিরিয়ার উত্তরাঞ্চলে যে অংশগুলো আপনারা দেখছেন তার 3টি মোটা দাগে বাহিনী এটি নিয়ন্ত্রণ করত। পুরা দেশ জুড়ে বর্ডার সিরিয়ার সরকারের অর্থাৎ বাশার আল আসাদের নিয়ন্ত্রণে ছিল, কিন্তু ভিতরের অঞ্চলগুলো নিয়ন্ত্রণ করতে মূলত 3টি ফোর্স। একটা হলো এইচটিএস বলা হয় যে তাহির আল শাম বলে একটা বিদ্রোহী গোষ্ঠী আছে, এবং আরেকটা আছে 2টি কুর্দি সংগঠন। একটা হলো যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি সংগঠন, আরেকটি হলো একেবারে টার্কি সমর্থিত কুর্দি সংগঠন।
এই দুটি কুর্দি সংগঠন এবং HTS, এই তিনটি গ্রুপ এবং ছোট ছোট আরও গ্রুপ আছে, এমনকি IS-এর ছোট ছোট গ্রুপও আছে। তবে মোটা দাগে HTS, টার্কিশ কুর্দি এবং যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি, এই তিন রেবেল গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল উত্তরের বেশ কিছু এলাকা। হঠাৎ 30 নভেম্বর HTS উত্তরের সবচেয়ে বড় শহর ইদলিব দখল করে নেয়। ইদলিব দখল করে নেওয়ার পরেই মনে হচ্ছিল যে না, এটি একটি হঠাৎ নড়ে চড়ে বসলো মনে হলো মধ্যপ্রাচ্যের রাজনীতির এই সিরিয়া পরিস্থিতি। কিন্তু 30 নভেম্বর থেকে আজকে একেবারে ডিসেম্বরের 8 তারিখ, এই মাত্র 7 দিনেই একটা গভীর জাল পেতে রাখা সরকারের যে পতন হতে পারে কারোর ভাবনাতেও হয়তো ছিল না। বাংলাদেশে কী হয়েছিল? 36 দিনের আন্দোলন, কিন্তু আন্দোলনটা তো 36 দিন হয়নি। জুলাইয়ের 1 তারিখ থেকে যখন আন্দোলন শুরু হলো, 16 তারিখে যখন কয়েকজন শহীদ হলো, আবু সাইদ, ওয়াসিম সহ আরও কয়েকজন, এই 16 তারিখ থেকে মূলত আগস্টের 5 তারিখ পর্যন্ত মূল লড়াইটা হয়েছে, মূল বিক্ষোভটা হয়েছে। কিন্তু শেখ হাসিনার পতনের দাবি এসেছে আরও মাত্র 3 দিন আগে, অর্থাৎ 3রা আগস্ট, অর্থাৎ 3 দিনেই পতন হয়েছে। আর আমরা যদি হিসেব করি, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন হয়েছে নভেম্বর 30 থেকে ডিসেম্বরের 7 তারিখের মধ্যে, অর্থাৎ 1 সপ্তাহের মধ্যে 24 বছরের একটা শাসন ব্যবস্থা বাশার আল আসাদের এবং তার বাবা শাসন, অর্থাৎ 54 বছরের একটা ফ্যামিলি পরিবারতান্ত্রিক যে শাসন ব্যবস্থা, সেটার পতন হয়েছে। এখন এই পতনে বাশার আল আসাদ নিরুদ্দেশ, তার প্ল্যান ক্র্যাশ করেছে বলে যেসব বলা হচ্ছে, হতে পারে তিনি নিহত হয়েছেন, অথবা হতে পারে তিনি অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন, খুব সম্ভবত রাশিয়া অথবা আফ্রিকার কোনো দেশ যেখানে রাশিয়ার সমর্থন আছে। এখন কেন আমি বলছি রাশিয়ার কথা? রাশিয়ার কথা বলছে এই কারণে যে এতদিন পর্যন্ত 2014 থেকে আজ পর্যন্ত, অর্থাৎ প্রায় 10 বছর ধরে বাশার আল আসাদের শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য 1 নম্বর সহযোগী দেশ হিসেবে পুতিন ভূমিকা রেখেছে, 2 নম্বর সহযোগী দেশ হিসেবে ভূমিকা রেখেছে ইরান। এই দুটি দেশ অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাওয়ার প্রেক্ষিতে এই মুহূর্তে বাশার আল আসাদকে আর টিকিয়ে রাখা তাদের জন্য সমর্থ হচ্ছিল না। কেন অর্থনৈতিকভাবে দুর্বল হয়েছে নিশ্চয়ই আপনারা জানেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক দীর্ঘমেয়াদী ইউক্রেনের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছেন এবং সেখানে তার লক্ষ লক্ষ সৈন্য হতাহত হয়েছে। ইউক্রেনও বিধ্বস্ত, রাশিয়াও বিধ্বস্ত এই যুক্তরাষ্ট্র চালাতে। যে কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, এখনও শপথ নেননি, দায়িত্ব নেননি, কিন্তু ভ্লাদিমির পুতিন বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প বুদ্ধিমান মানুষ, তিনি হয়তো ইউক্রেন যুদ্ধটা শেষ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। অর্থাৎ পুতিন চাচ্ছে যুদ্ধটা শেষ করতে, কিন্তু শেষ হচ্ছে না, এমন দুর্বল অবস্থা। সেই দুর্বল অবস্থায় রাশিয়ার আর সামর্থ্য নেই সিরিয়াকে সহযোগিতা করার, কেননা রাশিয়া আফ্রিকার অনেক অঞ্চলেও এরকম প্রক্সি ওয়ার চালাচ্ছে। বাংলাদেশেও রাশিয়া ভ্লাদিমির পুতিন শেখ হাসিনার সমর্থনে এগিয়েছিলেন, কথাবার্তা বলছিলেন, কিন্তু তাকে শেষ পর্যন্ত রক্ষা করতে পারলেন না সিরিয়াতে। অন্যদিকে ইরান এতদিন পর্যন্ত সিরিয়ার বাশার আল আসাদকে টিকিয়ে রেখেছিলেন, সমর্থন দিয়েছিলেন অর্থনৈতিক, সৈন্য এবং নানান কিছু দিয়ে। কিন্তু সেখানেও আর একটা অঘোষিতভাবে যুদ্ধ যেটা শুরু হলো ইসরায়েল এবং প্যালেস্টাইনিদের মধ্যকার, সেখানে অবর্ণনীয় মানবিক দুর্যোগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের ইন্ধনে সেখানে ইসরায়েলি বাহিনী মুসলিমদেরকে তারা হত্যা করছে। এ পর্যন্ত প্রায় 40 থেকে 50 হাজার মানুষ নিহত হয়েছে গাজাতে, আরও বেশি হতে পারে এই সংখ্যা, এবং একেবারে বিধ্বস্ত জনপদ। কিন্তু ইসরায়েল এই যুদ্ধটা চালাচ্ছে প্যালেস্টাইনিদের সাথে। প্যালেস্টাইনিদের সমর্থন করার জন্য ইরান ইসরায়েলের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছে, লেবানন ইসরায়েলের সাথে কিছুটা যুদ্ধে জড়িয়ে পড়েছে। এই যুদ্ধে জড়িয়ে পড়ার প্রেক্ষিতে শক্তিক্ষয় হয়েছে ইরানের প্রেসিডেন্ট প্লেন ক্র্যাশে নিহত হয়েছেন, আপনারা জানেন। আপনারা সেটির মধ্যে অনেক প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। একটা প্রশ্নের উত্তর পাওয়া গেল না, সেটা হলো আসাদের এই জয় হলো কার? মুসলিম বিশ্বের নাকি পশ্চিমা বিশ্বের জয় হলো? এইটাতে প্যালেস্টাইনিরা দুর্বল হলো বেশি না শক্তিশালী হলো? ইরান দুর্বল হলো না সৌদি আরব দুর্বল হলো? নিশ্চয়ই অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তবু আমি সারসংক্ষেপে বলি, আমার হিসেবে জয়টি যেটা এসেছে সেটি সুন্নি মুসলিমদের একটি বড় বিজয়, কেননা এখন তারা তাদের সরকার গঠন করবে। আমি জানি না 2 দিন পরে সিরিয়ার ভবিষ্যৎ কী হবে, কারণ সেখানে অনেকগুলো বাহিনী
যুদ্ধে লিপ্ত। এই যে কার্ডিশরা আছে, যুক্তরাষ্ট্র সমর্থিত, তার্কিশ সমর্থিত কার্ডিশরা আছে, তাদের সাথে HTS-এর ক্ষমতার ভাগাভাগির বন্টনটাকে কী হবে, সেটি একটি বড় প্রশ্ন। কিন্তু মোটা দাগে এখানে যেটা হয়েছে, বাশার আল আসাদকে সামনে রেখে ইরান এবং রাশিয়া ইসরায়েলের উপরে যে প্রেশার তৈরি করছিল নিজ দিকে হেজবুল্লাহকে দিয়ে লেবাননের, সেটি বন্ধ হয়ে গেল বলেই মনে হচ্ছে আপাতত এই বিজয়ে। যদিও সিরিয়ার রাজধানী দামেস্কাস এবং অন্যান্য শহরে যেসব বিজয় পতাকা উঠছে সেখানে একই দৃশ্যের অবতারণা, বাংলাদেশের মতোই প্যালেস্টাইনের পতাকা উঠছে, সাথে সিরিয়ার পতাকা উঠছে। সুতরাং এই হিসাব নিকাশ খুবই জটিল। এখনই হয়তো এই সমীকরণ টানা সহজ হবে না, কিন্তু আপাতত পরিস্থিতিটা কি, কোথায় যাচ্ছে পরিস্থিতি, কেন হলো সিরিয়ার এই পতন এবং এই পতনের প্রেক্ষিতে কি লাভ, কোন পক্ষ লাভ হবে, আমি আমার মতো করে একটু বিশ্লেষণ করার চেষ্টা করলাম এবং সিরিয়ার দামেস্কের সাথে ঢাকার যে মিল অমিল সেগুলো নিশ্চয়ই সংক্ষেপে আপনাদের সামনে একটু হাজির করার চেষ্টা করলাম। আপনাদের নিজস্ব তথ্য ভাণ্ডার অনেক সমৃদ্ধ আমি জানি, মতামত দিয়ে আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করুন যেন আমি আপনার পরের এপিসোডে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে পারি। সবাইকে ধন্যবাদ।